নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবার আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য পেডাগজি থেকে বাছাই করা 50 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে সর্বপ্রাণবাদে যে ধারণা দেওয়া হয় তা হলো। তো মনে রাখবেন, সর্বপ্রাণবাদে যে ধারণাগুলো দেওয়া হয় সেখানে কিন্তু শিশুরা কী করে, প্রায় সব বস্তুই সজীব ও সচেতন এই জিনিসটা বোধ করে থাকে। তারপর চলন সক্ষম বস্তুই সজীব, যে বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলে সেগুলো সজীব। অর্থাৎ শিশুরা কিন্তু সেখানে সর্বপ্রাণবাদে বিশ্বাস করে যে প্রায় সব বস্তুই সজীব ও সচেতন, অর্থাৎ কোনো কাঠ কিংবা কোনো যে জিনিসের প্রাণ নেই, কোনো স্মার্টফোন, এগুলো মনে করে তারা সজীব, ঠিক আছে, সচেতন। চলন সক্ষম বস্তুই সজীব, কিংবা যে সমস্ত জিনিসের চলন ক্ষমতা রয়েছে, যে সমস্ত প্রাণীর চলন ক্ষমতা রয়েছে বা যে সমস্ত জিনিসের চলনে সক্ষম, সে সমস্ত বস্তুই কিন্তু তারা সজীব বলে মনে করে। যে বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলে সেগুলোও তারা মনে করে যে সজীব, ঠিক আছে। তো সর্বপ্রাণবাদ যে ধারণা, সেটা থেকে কিন্তু এই জিনিসগুলো শিশুরা বুঝে থাকে। তো মনে রাখবেন ABC, এখানে এই 3টা পয়েন্ট। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কৃত্রিমতাবাদ হলো পিঁয়াজের মতে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। কৃত্রিমতাবাদ হলো পিঁয়াজের মতে কি? তো কৃত্রিমতাবাদ মানে হলো সব কিছুই মানুষের সৃষ্টি। কৃত্রিমতাবাদ হলো সব কিছুই মানুষের সৃষ্টি। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অবযুক্তিপূর্ণ বিচার এটি কোন স্তরের মধ্যে আছে? তো অবযুক্তিপূর্ণ বিচার এটি পেঁয়াজের প্রাক সক্রিয়তা স্তরের মধ্যে রয়েছে। তো এই জায়গাতে আমি বলে দিই, আমি পেঁয়াজের সম্পর্কে আমি 14 নম্বর ভিডিওতে পেঁয়াজের সম্পর্কিত যে তথ্যগুলোর মধ্যে যে কোয়েশ্চেন আসার পসিবিলিটি রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আপনারা যারা ওই কোয়েশ্চেনগুলো দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশন করে মজবুত করতে সক্ষম হন, ঠিক আছে। তো মনে রাখবেন, অবযুক্তিপূর্ণ বিচারে এটি কোন স্তরের মধ্যে আছে, সেটা কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের মধ্যে রয়েছে। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে 2 + 2 = 4, কিন্তু 4 - 2 = 2, এটি বুঝতে পারে না কোন স্তরে? তো এটা দেখুন, এটা অনেকটা ইউনিক কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন এখনও পর্যন্ত টেটে করা হয়নি, আর সেই কারণেই আমি এই কোয়েশ্চেনটা এখানে দিলাম, এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। এখনও করা হয়নি এই ধরনের কোয়েশ্চেন, আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। 2 + 2 = 4, কিন্তু 4 - 2 = 2, এটি বুঝতে পারে না কোন স্তরে? সেটা হয়ে থাকে শিশুদের প্রাক সক্রিয়তা স্তরে। এমন প্রবলেমের সম্মুখীন হতে শিশুদেরকে দেখা যায়। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মূর্ত সক্রিয়তামূলক স্তরে শিক্ষার্থীকে। তো মূর্ত সক্রিয়তামূলক স্তরে শিক্ষার্থীকে কি হতে হয়? দেখা ঘটনার পরিপ্রেক্ষিতে সক্রিয় হতে হয়। যে সমস্ত মূর্ত সক্রিয়তামূলক শিশুরা রয়েছে বা স্তর রয়েছে, স্তরে শিক্ষার্থীরা কি করে? দেখা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সক্রিয় হয়ে ওঠে, তখন ওই জিনিসটা তাদের কাছে বোধগম্য হয়। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনটি মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়? তো মনে রাখবেন, অবিন্যস্ত শ্রেণীবিন্যাস কিন্তু মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়। তারপর 7 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একটি পাত্রে জলকে অপর একটি লম্বা অথচ সরু পাত্রে ডালা হলো। দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ কিরূপ হবে তা একজন শিশু বলতে পারে। এটি মূর্ত সক্রিয়তা স্তরের যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে সেটি হলো। তো মনে রাখবেন, এটি মূর্ত সক্রিয়তা স্তরের যে স্তরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে সেটা হলো সংরক্ষণ স্তরের মধ্যে পড়ে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন আসার কিন্তু অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেগুলো অবশ্যই আপনারা ভালো করে মেমোরিতে ঢুকিয়ে রাখবেন। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংরক্ষণের জন্য শিশুরা যে যুক্তি ব্যবহার করে সেগুলি হলো। তো সংরক্ষণের জন্য শিশুরা যে যুক্তি ব্যবহার করে সেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে সমতার যুক্তি, বিপরীতমুখিতার যুক্তি এবং পূরণের যুক্তি। এই যুক্তিগুলিকে কিন্তু শিশুরা অনুসরণ করে কি করে থাকে? সংরক্ষণ করে থাকে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পেঁয়াজের মতে মূর্ত সক্রিয়তার স্তরে শিশুরা যা বুঝতে পারে না। তো পেঁয়াজের মতে শিশুরা মূর্ত সক্রিয়তা স্তরে কোন জিনিসকে বুঝতে পারে না? সেটা হলো বস্তুর ঘনত্ব সম্পর্কে তাদের বোধ শক্তি কম থাকে, কিংবা ওই বিষয়ে তাদের বোধটা ততটা গাঢ় হয় না বা বুঝতে সক্ষম হয় না, ঠিক আছে। তো এবার আমরা 10 নম্বর কোয়েশ্চেন দেখব, যেখানে বলা আছে 20টি কাঠের টুকরো
টুকরোর মধ্যে 16টি সবুজ 4টি সাদা এই শ্রেণীকরণ শিশুরা করতে পারে। তো কোন স্তরে করতে পারে? সেটা হলো মূর্ত সক্রিয়তার স্তরে করতে পারে, যৌক্তিক সক্রিয়তার স্তর। এই দুটো স্তরে শিশুরা কিন্তু এটা করতে পারে। 20টি কাঠের টুকরোর মধ্যে 16টি সবুজ 4টি সাদা এই শ্রেণীকরণ শিশুরা মূর্ত সক্রিয়তার স্তরে করতে পারে, তার পাশাপাশি যৌক্তিক সক্রিয়তার স্তরেও কিন্তু শিশুরা করতে সক্ষম হয়। এবার 11 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে যৌক্তিক সক্রিয়তা স্তরে শিশুরা কি করতে পারে? কোনো বস্তুকে দেখেই শনাক্ত করতে পারে আর কোনো বস্তুকে চিন্তার মাধ্যমে আনতে পারে। তো যৌক্তিক সক্রিয়তা স্তরে শিশুরা দু ধরনের চিন্তা ভাবনা করতে পারে, কোনো বস্তুকে দেখেই সেটা শনাক্ত করতে পারবে, আবার কোনো বস্তুকে চিন্তার মাধ্যমেও আনতে পারবে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন সক্রিয়তা স্তরে শিশুরা কোনো সমস্যার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করার ক্ষমতা আসে, সেটি হলো। তো কোন সক্রিয়তা স্তরে শিশুরা কোনো সমস্যার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করার ক্ষমতা আসে, সেটি হলো যৌক্তিক সক্রিয়তার স্তরে শিশুদের এমনটা বিশ্লেষণ করার ক্ষমতা চলে আসে। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কুহলবার্গের মত অনুসারে শিশুর যে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, কুহলবার্গের মতে শিশুর কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে? অবশ্যই আমরা যারা প্রিপারেশন নিচ্ছি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য, তো অবশ্যই জানার কথা, সেখানে কুহলবার্গ কিন্তু তার যে তথ্য বা তার যে মত, সেখানে কিন্তু নীতিবোধের উপর, শিশুর যে নীতিবোধ, সেই নীতিবোধের উপর কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কুহলবার্গ যে তথ্য দিয়েছেন সেটি যে নামে পরিচিত তা হলো। তো অবশ্যই আমরা জানি নৈতিক বিকাশ তত্ত্ব। কুহলবার্গ যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা হলো নৈতিক বিকাশ তত্ত্ব। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষক বিশ্বাস করেন শিক্ষার্থী সত্যবাদী হবেন, তা যে তথ্য সমর্থন করে সেটি হলো। তো একজন শিক্ষক বিশ্বাস করেন শিক্ষার্থী সত্যবাদী হবেন, তা যে তথ্য সমর্থন করে, সেটি কোন তথ্য সমর্থন করে? সেটা নৈতিক বিকাশমূলক তত্ত্ব কি করে সেটিকে সমর্থন করে। এটা কার তত্ত্ব? নৈতিক বিকাশ, আমি পূর্বেই বলেছি, সেটা কুহলবার্গের তত্ত্ব। 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায় সংখ্যা কয়টি? তো অবশ্যই আমরা জানি নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায় সংখ্যা 3টি রয়েছে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যেটি নিচের নৈতিক বিকাশের পর্যায়ের মধ্যে পড়ে না। তো নিচের নৈতিক বিকাশের পর্যায়ের মধ্যে পড়ে না, জন্মগত যে স্তরটা সেটি নৈতিক বিকাশের পর্যায়ের মধ্যে পড়ে না। 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রাক প্রথাগত স্তর কি? প্রাক প্রথাগত স্তর যেটা পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ পুরস্কার দ্বারা যেটাকে কন্ট্রোল করা যায় সেটাকে প্রাক প্রথাগত স্তর বলা হয়। 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রথাগত স্তর যেটা, সেটাকে কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়? সমাজ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উত্তর প্রথাগত স্তর। ঠিক আছে, উত্তর প্রথাগত স্তর কি? সেটাকে যুক্তি দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, সেটাকে সমাজ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, সেটাকে যুক্তি দ্বারা করতে হয়। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কুহলবার্গের মতে নৈতিক বিকাশ প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল। মনে রাখবেন, এখানে কিন্তু লাইন তুলেও কোয়েশ্চেন আসতে পারে, আমাদের দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে। নৈতিক বিকাশ প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল যদি আসে যে এটা কে বলেছিলেন, তো মনে রাখবেন কুহলবার্গ হয়ে যাবে এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট অ্যান্সার। আর যদি বলে কুহলবার্গের মতে নৈতিক বিকাশ প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল, তখন হয়ে যাবে কুহলবার্গ। ঠিক আছে, সরি। 22 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন মনোসামাজিক বিকাশ তত্ত্বের যিনি প্রবক্তা তিনি হলেন এরিকসন, এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন এরিকসন হলেন মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা। এবার আমরা 23 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে এরিকসন জীবন বিকাশকে যে কয়টি পর্যায়ে ভাগ করেছেন সেগুলি হলো। তো এরিকসন তার জীবন বিকাশের স্তরকে কিন্তু 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়টা হলো প্রারম্ভিক পর্যায়, দ্বিতীয়টা কৈশোর পর্যায়, এবং তৃতীয় যে পর্যায়ের কথা তিনি বলেছেন আমাদেরকে সেটা হলো কৈশোর পরবর্তী পর্যায়। এই 3টি পর্যায়ে এরিকসন একটা শিশুর জীবন বিকাশকে ভাগ করেছিলেন। 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যেটি এরিকসনের প্রারম্ভিক পর্যায়ের স্তর নয় সেটি হলো। তো যেটি এরিকসনের প্রারম্ভিক পর্যায়ের স্তর নয় সেটি হলো ভয়, নির্ভয়, তারপরে বিশ্বাস, অবিশ্বাস, আস্থা, অনাস্থা এবং উদ্যোগ। ঠিক আছে, এগুলো কিন্তু যেটি এরিকসনের প্রারম্ভিক পর্যায়ের স্তর নয় সেটি হলো ভয়, নির্ভয়। তার মধ্যে রয়েছে স্তরগুলি কি কি রয়েছে? বিশ্বাস, অবিশ্বাস, আস্থা, অনাস্থা, উদ্যোগ, অপরাধবোধ। এগুলো কিন্তু কি
এরিকসনের স্তরের মধ্যে রয়েছে, আর ভর নির্ণয়টা কিন্তু এরিকসনের স্তরের মধ্যে নয়। ঠিক আছে, এবার আমরা 25 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে এরিকসনের মতে কৈশোরের পরবর্তী পর্যায়ের সর্বশেষ স্তরটি হলো। তো এরিকসনের মতে কৈশোরের পরবর্তী পর্যায়ে সর্বশেষ স্তরের মধ্যে কি রয়েছে, সেটা হলো সততা ও হতাশা। সেটা কিন্তু এরিকসনের পরবর্তী পর্যায়ে সর্বশেষ স্তরে দেখতে পাওয়া যায়। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বয়সন্ধিকালে এরিকসন বলেছেন, বয়সন্ধিকালে এরিকসন কি বলেছেন, আত্মপরিচয় বিভ্রান্তি দ্বন্দ্ব, আত্মপরিচয় বিভ্রান্তির দ্বন্দ্ব একটা শিশু কিংবা একটা ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে দেখতে পাওয়া যায়। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যৌক্তিক সক্রিয়তামূলক স্তরের কথা কোন তত্ত্বে বলা হয়েছে। আমি পূর্বেই বলেছিলাম যে যৌক্তিক সক্রিয়তা স্তর এটা পিয়াজের তত্ত্বে মেনশন করা রয়েছে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নৈতিক বিকাশের প্রধান কৌশল হলো। তো নৈতিক বিকাশের প্রধান কৌশল কি, নৈতিক বিকাশের প্রধান কৌশল হলো প্রজ্ঞামূলক বিকাশকে বিকশিত করা, আর কি যুক্তি ও চিন্তন প্রক্রিয়াকে সক্রিয় করা। তো নৈতিক বিকাশের প্রধান যে কৌশল, সেই দুটি কৌশল হলো প্রজ্ঞামূলক বিকাশকে বিকশিত করা আর যুক্তি ও চিন্তনকে বিকশিত করা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। নৈতিক বিকাশের প্রধান কৌশল যেটা হলো, আমি আবারও বলছি, প্রজ্ঞামূলক বিকাশকে বিকশিত করা আর যুক্তি ও যে চিন্তন রয়েছে সেটাকে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু সক্রিয় করা, সেটাই হলো নৈতিক বিকাশের প্রধান কৌশল। এবার আমরা 29 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিশুর বিকাশের প্রধান বৈশিষ্ট্য কী। তো শিশুর বিকাশের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো ক্রিয়াগত পরিবর্তন। ক্রিয়াগত পরিবর্তনই হলো শিশুর বিকাশের প্রধান পরিবর্তন। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনটি প্রেরণামূলক তথ্য নয়। তো প্রেরণামূলক বা মোটিভেশনাল যে তথ্য রয়েছে, থিওরি রয়েছে, সেটা নয়, সেটা হলো এরিকসনের তত্ত্বটা কিন্তু প্রেরণামূলক তত্ত্বের মধ্যে পড়ে না। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বিকাশের বৈশিষ্ট্য। তো আমরা সবাই জানি বিকাশ, আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি, শারীরিক পরিবর্তন ছাড়াও ক্রিয়াগত পরিবর্তনের আবশ্যিক শর্ত হলো বিকাশের শর্ত। শারীরিক পরিবর্তন সেটাও কিন্তু বিকাশের মধ্যে পড়ে, তাছাড়াও যেটা ক্রিয়াগত পরিবর্তন রয়েছে একটা শিশুর মধ্যে, সেটাও কিন্তু বিকাশের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 32 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। তো বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ কি? একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অবশ্যই সেটা আমরা সবাই জানি। 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিকাশের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়। তো বিকাশের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যেটাকে বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় না, সেটা হলো বৃদ্ধি। বৃদ্ধিকে কিন্তু বিকাশের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে ট্রিট করা হয় না। এবার 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আকার ও আয়তনের বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতা হলো। ঠিক আছে, আমি পূর্বেই বলেছি কার্য সম্পাদনের যে ধরন বা সেটার যে পরিবর্তন, সেটাই হলো কি বিকাশ। তো এখানে বলছে আকার ও আয়তন। তো আকার ও আয়তন কি হবে? বৃদ্ধি হবে। বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা ও কার্য সম্পাদনের যে উৎকর্ষতা রয়েছে, সেটা কিন্তু কিসের মধ্যে পড়বে? সেটা বিকাশের মধ্যে পড়বে। ক্লিয়ার? এবার বিকাশ, আমরা সবাই জানি বিকাশ কি? বিকাশ হলো একটি গুণগত প্রক্রিয়া, একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? গুণগত প্রক্রিয়া। অর্থাৎ এখান থেকে দেখুন, এখানে আমি দিয়েছি গুণগত প্রক্রিয়া, তো অপশনের যেটা থাকবে সেটা বুঝেই কিন্তু আমাদের চুজ করতে হবে। যদি গুণগত প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া থাকে, তাহলে উভয়ই হবে আনসার। ঠিক আছে, একটু বুঝে আমাদের অপশনগুলো ট্রিট করতে হবে। একটা অপশন দেখলাম সেটাই আনসার হবে, এরকমটা ডিসিশন নেওয়া কিন্তু ঠিক হবে না। আমাদের প্রত্যেকটা অপশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে, এটা কি আদৌ ঠিক হবে, এটা যে আমি দেব। তো এরকম যাচাই করে আমরা এলিমিনেট করব এবং যাচাই করে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এবার 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য কী। তো একটা শিশুর শিক্ষার গুরুত্বপূর্ণ প্রধান যে লক্ষ্য, সেটা হলো পরিপূর্ণ বিকাশ। অর্থাৎ শিশুর পরিপূর্ণ বিকাশ সাধন করাই হলো শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। তারপর 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন বক্তব্যটি সঠিক নয়। তো এখানে দেওয়া রয়েছে বিকাশ হলো কারণ, বৃদ্ধি হলো তার ফল। হ্যাঁ, একদম। তো কোন বক্তব্যটি সঠিক নয়? বিকাশ হলো, বলছে যে কারণ, বৃদ্ধি হলো তার ফল। বিকাশের ফলেই কি বৃদ্ধি হয়? এরকমটা নয় কিন্তু। তো এই বক্তব্যটাকে আমরা এখানে সঠিক বলে ট্রিট করতে পারি না। ঠিক আছে, এবার 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মানসিক বিকাশ। মানসিক বিকাশে কি বলা হয়েছে? শিক্ষার্থীর অভিজ্ঞতার উপর নির্ভর করে
শিক্ষার্থীর কিসের উপর নির্ভর করে মানসিক বিকাশটা? অভিজ্ঞতার উপর। প্রচেষ্টার দ্বারা বাড়ানো সম্ভব, অর্থাৎ শিক্ষার্থী তার জীবনকালে বা জীবনযাপনে যে অভিজ্ঞতা অর্জন করবে সেটার উপর কিন্তু তার মানসিক বিকাশটা অনেকাংশে নির্ভরশীল, এবং প্রচেষ্টার দ্বারা তার যে মানসিক বিকাশ রয়েছে সেটাকে কিন্তু বাড়ানো ও সম্ভব। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের ভালোভাবে মনে রেখে দিতে হবে। শিক্ষার্থী তার জীবনযাপনে যে অভিজ্ঞতা অর্জন করবে তার উপর মানসিক বিকাশ নির্ভর করবে, এবং সেই যে মানসিক বিকাশ সেটাকে কিন্তু তার প্রচেষ্টার দ্বারা কিংবা তার কর্মের মাধ্যমে সেটাকে কিন্তু বাড়ানোও সম্ভব। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 39 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সামাজিক বিকাশের স্তরগুলি কী কী। তো সামাজিক বিকাশের, একটা শিশুর সামাজিক বিকাশের যে স্তরগুলি হলো সেটা হলো প্রথম বাল্যকাল, উত্তর বাল্যকাল এবং বয়সন্ধিকাল। এই তিনটা হলো সামাজিক বিকাশের স্তর। ঠিক আছে, তো যদি পরীক্ষাতে আসে যে সামাজিক বিকাশের স্তর কয়টি, অবশ্যই বলবেন যে আপনারা তিনটি, এবং সেটা হলো প্রথম বাল্যকাল, উত্তর বাল্যকাল এবং বয়সন্ধিকাল, এই তিনটেই রয়েছে। এবার আমরা মুভ করছি 40 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বয়সন্ধিক্ষণ 15 থেকে 20 বছর স্বাভাবিক, একথা কোন মনোবিজ্ঞানী বলেছিলেন? তো ফ্রয়েড থেকে কিন্তু এবার কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। ভালোভাবে ফ্রয়েডের যে চ্যাপ্টারগুলো রয়েছে বা ফ্রয়েড থেকে যে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে এগুলো একটু দেখে নেবেন। আমি এখানে পসিবিলিটি যে সমস্ত কোয়েশ্চেনের আশা রয়েছে সেই সমস্ত কোয়েশ্চেনই আপনাদের সামনে তুলে ধরেছি। বয়সন্ধিক্ষণ 15 থেকে 20 বছর স্বাভাবিক, একথা কোন মনোবিজ্ঞানী বলেছিলেন? সেটা বলেছিলেন ফ্রয়েড। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু কোনো বিষয়ে আনন্দ বা রাগ বা ভয় করছে, এটি শিশুর কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? একটা শিশুর আমরা জানি যে তার যে আনন্দ, রাগ কিংবা ভয় সেটা কি তার প্রাক্ষবিক বা ইমোশনের সঙ্গে জড়িয়ে রয়েছে, তো সেটা হয়ে যাবে ইমোশন। 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো ছেলের মায়ের প্রতি টান এবং মেয়ের বাবার প্রতি অধিক টান থাকা স্বাভাবিক, কথা কোন মনোবিজ্ঞানী বলেছিলেন? আমি কিন্তু পূর্বের ভিডিওতে এখানে ছেলের মায়ের প্রতি টানকে কি বলা হয় এবং বাবার প্রতি টানকে কিন্তু কি বলা হয় এগুলো কিন্তু পূর্বের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। আপনারা যারা যারা দেখেননি অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার অনেকটাই আমি বলবো 90% চান্সেস রয়েছে। তো অবশ্যই আপনারা একবার পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন, যাতে করে আপনারা ওই কোয়েশ্চেনগুলো যাতে স্কিপ না হয়। কারণ এখান থেকে আমি দেখেছি, এখান থেকে এখনও পর্যন্ত বিগত বছরে যে টেট এক্সাম হয়েছিল এখান থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়নি বা ওই টাইপের কোয়েশ্চেন করা হয়নি। তো এখান থেকে এবারে কোয়েশ্চেনে এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই কারণে বললাম। তো মনে রাখবেন এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার হয়ে যাবে ফ্রয়েড বলেছিলেন যে ছেলের মায়ের প্রতি টান এবং মেয়ের বাবার প্রতি অধিক টান থাকা স্বাভাবিকতা কোন মনোবিজ্ঞানী বলেছিলেন? ফ্রয়েড। ক্লিয়ার? 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কৈশোরে মেয়েদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য যে বিশেষ পদ ফ্ল্যাপার প্রয়োগ করেছেন তিনি হলেন। তো মনে রাখবেন কৈশোরে মেয়েদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য যে বিশেষ পদ ফ্ল্যাপার প্রয়োগ করেছেন তিনি হলেন স্ট্যানলি হল। বা এরকম কোয়েশ্চেনটা যদি আমি এভাবে ঘুরিয়ে আসে এক্সামে, বা আমি যদি এভাবেই আপনাদেরকে করি যে ফ্ল্যাপার কোন কে প্রয়োগ করেছিলেন, তো অবশ্যই সেটা হয়ে যাবে স্ট্যানলি হল। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 44 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নৈতিক সেন্টিমেন্টের বিকাশ হয় শিশুরা যে স্তরে, সেটি হলো। তো নৈতিক সেন্টিমেন্টের বিকাশ কোন স্তরে হতে দেখা যায়? সেটা হবে প্রান্তীয় কৈশোরে কিন্তু শিশুদের নৈতিক সেন্টিমেন্টের বিকাশ কি হয়? জন্মাতে দেখা যায়। তারপর আমরা মুভ করছি 45 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ছেলে বা মেয়েদের মধ্যে সৌন্দর্যবাদ বুধ প্রবল থাকে শিশুর কোন বয়সে? ছেলে মেয়েদের মধ্যে সৌন্দর্য বুধের যে ভাবনা বা যে বিকাশ সেটা শিশুর কোন বয়সে হতে দেখা যায়? সেটা প্রাথমিক কৈশোরকালে শিশুর মধ্যে সৌন্দর্যবোধ সম্পর্কে তাদের ধারণা সৃষ্টি হয়। ক্লিয়ার? এবার 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ছেলে বা মেয়েদের মধ্যে ব্যক্তি পূজার প্রতি আগ্রহ দেখা যায় যে সময়ে, সেটি হলো ছেলে বা মেয়েদের মধ্যে ব্যক্তি পূজার প্রতি আগ্রহ দেখা যায় সে সময়, সেটা হলো প্রান্তীয় বাল্যকালে এরকমটা দেখা যায়। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থী কোনো সমস্যার সমাধান করতে পারে, এই ধরনের বিকাশ শুরু হয় শিশু বিকাশের কোন স্তরে? তো শিশুকে একটা সমস্যা দেওয়া হলো এবং সেই সমস্যাটা সে নিজে নিজে সলভ করতে পারে, ওই সমস্যাটার সমাধানও সে নিজে নিজে খুঁজে বের করতে সক্ষম হয়। তো এই যে বৈশিষ্ট্য বা এই যে সমস্যা সমাধানের যে কৌশল
সে নিজে নিজে বের করতে পারে। এই বিকাশটা শিশুর মধ্যে শুরু হয় কোন স্তর থেকে? সেটা হয় প্রান্তীয় কৈশোরের স্তর থেকে একটা শিশুর মধ্যে ওই সমস্যা সমাধানের পন্থা শুরু হয়ে থাকে। 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিশু শিক্ষার্থী কোনো সমস্যা সহজেই সমাধান করতে পারে। এই ধরনের বিমূর্ত চিন্তন ক্ষমতা স্থায়ী রূপ গ্রহণ করে শিশু বিকাশের কোন স্তরে? সেটাও কিন্তু প্রান্তীয় কৈশোর স্তরে শিশু কি করে স্থায়ী রূপ গ্রহণ করে শিশু বিকাশের কোন স্তরে? সেটা হবে প্রান্তীয় কৈশোরের স্তরে এরকমটা করতে সক্ষম হয়। 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বন্ধু বান্ধবের প্রতি সহযোগিতার বিকাশ শুরু হয় শিশুর কোন স্তর থেকে? অর্থাৎ বন্ধু বান্ধবের শিশুরা স্কুলে গেল এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের প্রতি যে সহযোগিতার বা সহমর্মিতার যে বিকাশ সেটা শুরু হয় শিশুর কোন স্তর থেকে? সেটা হবে তার প্রান্তীয় শৈশব থেকেই তার মধ্যে ওই গুণের বিকাশ ঘটতে দেখা যায়। তারপর আমরা মুভ করছি আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী পড়াশোনা পছন্দ করে ভালোভাবে পর্যবেক্ষণ করে, এই চাহিদাকে কী ধরনের চাহিদা বলা হয়? একজন শিক্ষার্থী পড়াশোনা পছন্দ করে ভালোভাবে পর্যবেক্ষণ করে, এই চাহিদাকে কী ধরনের চাহিদা বলা হয়? শিশুর জ্ঞানের চাহিদা কিন্তু ওই চাহিদাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এই ধরনের কোয়েশ্চেনই আমি প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা আমার নতুন এই ডিপ স্টাডি চ্যানেলে ভিজিট করছেন এবং পূর্বের ভিডিওগুলি দেখেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং আপনারাও যাতে আপনাদের এক্সাম প্রিপারেশন একবারেই যাতে ক্লিয়ার করতে সক্ষম হন সেই আশাই রাখছি। আর আপকামিং ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি নেক্সট আরও ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।